আমার মা বাবার গরু বিক্রি করা ৫,০০,০০০ টাকা নিয়ে আমাদের বাড়ির কামলার হাত ধরে পালিয়ে যায়। আমার বয়স তখন ছিল ১১ বছর। আমার ছোট্ট বোনের বয়স ছিল মাত্র ২ বছর। সবার চিল্লাপাল্লাতে আমার ঘুম ভাঙে। সবাই একটা কথাই বলছিল, রাকিবের মা তোফাজ্জলের হাত ধরে পালিয়ে গিয়েছে। ছি, ছি, কামলার সঙ্গে শেষ পর্যন্ত পালালো। আমার নাম রাকিব। আমি জন্মের পর থেকে দেখতেছি আমাদের বাড়িতে ফুল গৃহস্থ। তার পাশাপাশি আমার বাবা একজন ব্যবসায়িকও। আমাদের বাড়িতে কামলা ঝামলা সব সময় থাকতো, কারণ একটার পর একটা ফসল আসতে থাকতো বাড়িতে। মহিলা পুরুষ উভয়ে আমাদের বাড়িতে কাজ করত। গরু বাছুরও ছিল, কোনো কিছু আমাদের বাড়িতে কম ছিল না। আমার মা সালমা বেগম অত্যন্ত একজন ভালো মানুষ। আমার বাবা সুহেল চৌধুরী অত্যন্ত একজন ঠান্ডা স্বভাবের মানুষ। আমি কখনো দেখিনি আমার মা বাবাকে ঝগড়াঝাটি লাগতো। আমার বাবা আমার মাকে সবসময় বলতো, সালমা তুমি আমার রাজ্যের রানী। পরিপূর্ণ সুখী একটা পরিবার, কিন্তু একটা ঝড়ে আমাদের পুরো পরিবারটা তছনছ করে দেয়। আমার জন্মের পর থেকে আমার বাবা মা আমাদের কখনো ধমক দেয়নি, কারণ আমাদের টেক কেয়ার করার লোকই ছিল আলাদা। তোফাজ্জল চাচা আমাদের বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করছিল আমার জন্মের আগে থেকে। তোফাজ্জল চাচা আমাদের পরিবারের একটা অংশ হয়ে গিয়েছিল। উনি গরুর দেখাশোনা করতেন, শুধু উনি একাই ছিল না, তার সঙ্গে আরো ৫-৬ জন লোকও ছিল। আর মহিলা যারা আমাদের বাড়িতে কাজ করতেন, ১২ মাসে আমাদের বাড়িতে ফসল আসতো, সেগুলো দেখাশোনা করতেন। আমার মার শুধু কাজ ছিল খুন্তিটা লাড়ানো, রান্না করাটা, কেটে বেছে দিতেন মহিলারা, আর আমাদের ২ ভাই বোনের দেখাশোনা করা। পরিপূর্ণ সুখী একটা পরিবার, দাদা দাদি বাবা আর আমরা ২ ভাই। সেই দিনও বাবা আমি মা আর আমার ছোট্ট বোন একসঙ্গে ঘুমিয়েছিলাম, কিন্তু ঘুম ভাঙলো বাড়ি ভর্তি মানুষের আওয়াজে। সবার মুখে একটা কথাই ছিল, কিভাবে পারলো কামলার হাত ধরে চলে যেতে। সি সি, রাকিবের মা তোফাজ্জলের সাথে পালিয়ে গিয়েছে। তোফাজ্জল নামটা যখন বারবারই নিচ্ছিল, আমার আর বুঝতে বাকি ছিল না আমাদের বাড়িতে গরুর দেখাশোনা করে সেই তোফাজ্জল চাচা। আমি শুধু সবার মুখের দিকে তাকিয়ে আছি, একটু লজ্জাবোধ মনে করছিলাম। কি বলে আমার মা কিভাবে যাবে। আমি টয়লেটে যে খুঁজতেছিলাম এইদিক ওইদিক, গরুর খামারের পিছেও যে খুঁজতেছিলাম, মা মনে হয় এদিকে আসছে, কিন্তু আমার মা কোনো দিকেই ছিল না। চোখের পলকে আমাদের পুরো গ্রামটা ছড়িয়ে গেল, সুহেল চৌধুরী বউ সালমা বেগম তাদের বাড়ির কামলা তোফাজ্জলের হাত ধরে পালিয়ে গিয়েছে। চারোদিকে যেন মানুষ ঢল হয়ে আমাদের বাড়িতে আমার দাদির কাছে শুনতে আসতেছিল, কিভাবে এটা হলো, কামলার সাথে তোমাদের বাড়ির বউ কিভাবে চলে যেতে পারে। সবাই বাড়িতে এসে দাদির কাছে শোনার পর আমার আর আমার বোনের দিকে করুণার দৃষ্টিতে তাকাচ্ছিল। আমার মনে হচ্ছিল আমার বাবার এত সয় সম্পত্তি থাকার পরও আমি আজ যেন বড্ড অসহায়, আমার কিছুই নাই। সবাই একটা কথা বলতেছিল, আহারে এই বাচ্চা দুইটার কি হবে। প্রতিটা মানুষের কথা আমার কলিজায় তীরের মতো যে বিঁধতেছিল। আর একটা কথা, সিসি, তোমাদের বাড়ির বউ কিভাবে কামলার হাত ধরে চলে গেল। আমার চোখ দিয়ে পানি বের হচ্ছিল না। আমি মান সম্মান কি জিনিস ছোটবেলা থেকে খুব উপলব্ধি করতাম। আমি ১১ বছর একটা বাচ্চা হওয়ার পরও মা যে অন্য পুরুষের হাত ধরে চলে গিয়েছে, এটা আমাকে খুব লজ্জা দিচ্ছিল। বাবা দেখলাম মোটরসাইকেল নিয়ে বাড়িতে ঢুকলো, মুখটা অন্ধকার, মাথার উপরে হাত দিয়ে উঠানে বসে চোখের পানি ফেলতেছে। দাদিকে ভারী গলায় বলতেছিল আমার কি অভাব ছিল, আমার কি কমতি ছিল, আমার বাচ্চা দুইটার কি হবে, আমি মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে। আমার বাবা একদম ঠান্ডা স্বভাবের একজন মানুষ। আমার বাবাকে আমি সেই দিন আমার দাদির কাছে যেভাবে আকুতি করতে দেখেছি, আমার ১১ বছর বয়সে বুঝ হওয়ার পর আমি কখনো আমার বাবাকে এইভাবে আকুতি করতে কারো কাছে দেখি। আমার বাবাকে দেখে আমার বড্ড অসহায় মনে হচ্ছে, নিজের প্রতি আমার ঘৃণা লাগতেছিল। আমার মা কি তাহলে আমাদেরকে ভালোবাসে না, আমাদের সম্মানের কি কোনোই মূল্য ছিল না। বাবার সামনে আমি যেতে পারছিলাম না, জানালার গ্রিল ধরে চুপ চুপ করে দেখতেছিলাম আমার বাবার এরকম আপত্তি। আমাকে দেখলে যদি আমার বাবা লজ্জা পায়, আমি নিজের কান্না আর ধরে রাখতে পারছিলাম না। এক হচ্ছে মা আমাদেরকে রেখে গিয়েছে, মানুষের ধিক্কার, মানুষের অসহায় ভাবে আমাদের দিকে তাকানো, আর আমার বাবার করুণ আহাজারি। আমার কি অভাব ছিল, সালমাকে আমি কোনটা অভাবে রেখেছি। মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে দিয়ে বালিশের নিচে মাথা দিয়ে আমি চিৎকার করে কান্না করি, যেন আমার আওয়াজটা কারো কাছে না পৌঁছায়। কিন্তু আমার দাদি সেটা বুঝতে পারে, এসে বালিশটা উঁচু করে দেখে যখন আমি কান্না করি, আমার দাদি আমাকে বুকে জড়িয়ে ধরে। আমি নিজের কান্না আর ধরে রাখতে পারিনি, দাদিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে আর বলি, দাদি মা কেন আমাদের কি ভালোবাসে না। দাদির কোনো উত্তর ছিল না, শুধু একটা কথাই বলেছিল, বাবা তোর মা তো এইরকম না, কিভাবে পারলো তোদেরকে রেখে যেতে। মার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না ১ সপ্তাহ। পুরো গ্রামে সবার মুখে একটা কথাই ছিল, সুহেল চৌধুরীর বউ তোফাজ্জল কামরার হাত ধরে পালিয়ে গিয়েছে। আমি তো নিজের কান্না লুকিয়ে রাখতে পারতাম, আমি একটু বুঝি, কিন্তু আমার ছোট বোন ও শুধু মাকে খুঁজে বেড়াচ্ছিল। রাত্রে যখন ঘুমাতে যেতাম, আমার অজান্তে চোখের পানি দিয়ে বালিশটা ভিজে যেত। মা আমাকে নিজের হাতে খাইয়ে দিত, মাথা চিরুনি করে দিত, মোজা পরিয়ে জুতা পরিয়ে দিত স্কুলে যাওয়ার সময়, গলায় টাইটা দিয়ে দিত। এই শূন্যতা আমি প্রতিনিয়ত উপলব্ধি করছিলাম। আর একটা প্রশ্ন আমার মনে জাগতেছিল, মা কি আমাদেরকে ভালোবাসে না। ১ সপ্তাহ হয়ে যায় আমি স্কুলে যাই না। দাদি বলল, বাবা অনেক তো মিস করেছো স্কুল, সামনে তোমার পরীক্ষা, এবার তো অন্তত যাও। আমি স্কুলে এই ভয়ে যেতাম না, কেউ যদি বলে রাকিবের মা পালিয়ে গিয়েছে, এই ভয়টা আমি পাচ্ছিলাম। আর সেটাই সত্য হয়ে যায়। আমি যখনই সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিলাম,
যাচ্ছিলাম, আমাকে দেখে বলতেছে, চেনস না, ওই যে ওই রাকিবের মা, ওই রাকিবের মা ওদের বাড়ি কামলার হাত ধরে পালিয়ে গিয়েছে। তাদের মুখে এমন কথা শুনে সাইকেল যেন আমি আর চালাতে পারছিলাম না, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়লো। স্কুলে না যেয়ে ওখানে আমি থেমে গেলাম। তারপর শুধু একা একা বলতেছিলাম, মা তুমি তো চলেই গিয়েছো অন্য পুরুষের সাথে, তাহলে আমাদেরকে মেরে রেখে গেলে না কেন? অন্তত মানুষের কাছে এই অপমান তো আমাকে সহ্য করতে হতো না। তারপর আমি স্কুলে না যেয়ে অপমান সহ্য করতে না পেরে বাড়িতে ফিরে আসি। দাদি বলে, বাবা ফিরে আসলি কেন? আমি বললাম, দাদি মানুষ এগুলো বলতেছে। দাদি তখন আমাকে জড়িয়ে ধরে কান্না করলো, কিচ্ছু আর বলেনি। মাকে এদিকে খোঁজাখুঁজি করা হচ্ছিল, আমার দাদা যেখানে খোঁজ পাচ্ছিল সেখানেই যাচ্ছিল। মা কেন চলে গেল মাকে ফিরিয়ে আনার জন্য। মা যাওয়ার সময় বাবার 5 লাখ টাকা গরু বিক্রি করা নিয়ে যায়, মার গহনাগুলো সঙ্গে নিয়ে যায়। আমার দাদা শুধু বলতেছিল গহনা টাকা দরকার নাই, ও কোনো বিপদে পড়েছে কিনা। 1 মাস হয়ে যায়, মার কোনো খোঁজ পাওয়া যায় না। মা চলে যাওয়ার 2 সপ্তাহ পর থেকে বাবাকে দেখতাম, বাবা সিগারেট খেত। কোনোদিন বাবাকে দেখিনি লুঙ্গি উঁচু করে হাঁটতে, সেই মানুষটা সরাসরি দেখতাম আমাদের সামনে সিগারেট খেত। বাবার দিনে দিনে অধপতন শুরু হতে লাগে। দাদি যখন কান্না করে বলতো, আমি আল্লাহর কাছ থেকে তোকে চেয়ে আনছিলাম, আমার কোনো সন্তান নাই, তুই একমাত্র সন্তান, কোনোদিন কখনো কারোর সাথে মুখ তুলে কথা বলিসনি, আর আজ সিগারেট খাচ্ছিস। বাবা শুধু দাদির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো, কোনো কথা বলতো না। এরকম করে চলতেছিল। আস্তে আস্তে দেখলাম বাবা পুরা নেশায় আসক্ত হয়ে গেল, কারো কথাই কিছুই শুনতো না, না কোনো ব্যবসা করতো। সারাদিন শুধু এখানে সেখানে পড়ে থাকতো আর নেশা করতো। বাবা পুরা যেন একটা নেশাখোর, জন্মের পর থেকে নেশা করে। এভাবে কেটে যায় 3 মাস, মাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আমার ছোট্ট বোনটা যে মার জন্য কান্না করতো, সেও আস্তে আস্তে বুঝতে শুরু করে দেয় যে আমাদের মা আমাদের ভালোবাসা চাইতে অন্য পুরুষের ভালোবাসা তার কাছে বেশি দামি ছিল। আমার দাদা তার খোঁজ পায় যে অমুক জায়গায় মাকে দেখা গিয়েছে। বাবাকে কিছু না বলেই দাদা যায় তাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু আমার মা নাকি বাবাকে ডিভোর্স দিয়ে তোফাজ্জল চাচাকে বিয়ে করেছে, আর আমাদেরকে আমার মা নাকি চায় না। এই কথা শোনার পর দাদা চলে আসার বলে, তোদের মা আজকে থেকে মারা গিয়েছে, আমাদের জীবন আরো কঠিন হতে শুরু করে। প্রতিনিয়ত মানুষ আমাকে আকার ইঙ্গিতে খোঁচা দিয়ে বুঝাতো আমার মা আমাদেরকে রেখে চলে গিয়েছে। ঈদের সময় সবাই যখন মার কাছ থেকে সালামি নিত, মা সেমাই খাইয়ে দিত, তখন আমার দাদি আমার মার জায়গাটা পূর্ণ করত। বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যেত। আমি ছেলে মানুষ, আমার বোনের মতো কান্না করে বুঝাতে পারি। লজ্জা লাগতো, আমি যদি কান্না করি আমার ছোট্ট বোন ও তাহলে কি করবে, আমি তো একটু বুঝি। এভাবে কেটে যায় 5 বছর, মার সাথে কোনো দেখা সাক্ষাৎ হয়নি, মার আমরা কোনো খোঁজও পাইনি। দ্বিতীয়বার আর খোঁজও করে দাদা বলেছে যে তোর মা মারা গিয়েছে, মা নাকি আমাদেরকে ভালোবাসে না, এই কথাটা মনে পড়ে। আমিও বড় হয়ে গিয়েছি, আমার 16 বছর বয়স। আমার ছোট্ট বোন সেও বড় হয়ে গিয়েছে, ও 7 বছর বয়স, ও এখন নিয়মিত স্কুলে যায়। আমার বাবা সংসারে কোনো কিছুই দেখাশোনা করে না, উনি শুধু নিশা নিয়ে পড়ে থাকে, উনি মনে হয় পৃথিবীতেই নাই। দাদা দাদি ওনাকে অনেক ভালো করার চেষ্টা করেছে, কিন্তু করতে পারে, উনি পুরো একদম নেশায় আসক্ত। দাদা কামলা দিয়েই সব ব্যবসা, বাড়ির কাজ কাম সবকিছু দেখাশোনা করতো, আর বাবা পড়ে থাকতো নেশা নিয়ে। বাবাকে অনেকবার দাদা দাদি বিয়ে করাতে চেয়েছে, শুধু একটা কথাই বাবা বলতো, সালমার জায়গা আমি কাউকে দিতে পারবো না। বাবা আমার মাকে এখনো ভুলতে পারেনি। 2 দিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল নিম্নচাপের কারণে, আমিও বাড়ি থেকে বের হতে পারছিলাম না। ঘরে বসে বসে জানালার পাশে ফোন দেখছিলাম। দাদি বলল, পোস্ত দিয়ে খিচুড়ি রান্না করবো, খিচুড়ি খাবি? বললাম করো। দাদি বারান্দায় দাঁড়িয়ে মুখের ডালগুলো ঝাড়ছিল। তখনই একটা ভদ্র মহিলা, ভিজে চুপচুপা হয়ে গিয়েছে, শাড়ি পরা, মুখটা তার একটু ঢেকে রাখা, আঁচলটা বড় করা, দাদির সামনে এসে দাঁড়ালো। দাদি বিড়বিড় করে কি যেন বলছে। অনেক বৃষ্টি হচ্ছে, কে ওখানে দাঁড়িয়েছে আমি চিনতে পারছি না, কিন্তু বুঝতে পারতেছি একটা ভদ্র মহিলা, কাপড় পরা, ভিজে গিয়েছে একদম, দাদির সাথে কি যেন বিড়বিড় করে বলতেছে। ফোনও দেখতেছি, ওনার দিকে খেয়ালও নাই। বেশ 10-15 মিনিট যাবত কথা বলতেছে। তারপর ভাবলাম দাদি কার সঙ্গে কথা বলতেছে, মহিলাকে আসতেও বলে না ভিতরে, প্রচন্ড বৃষ্টি। এটা ভেবে মোবাইলটা হাতে করে নিয়ে বারান্দায় গেলাম, যে যেটা দেখলাম এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম। এই ভদ্র মহিলা আর কেউ যে আমাদেরকে 5 বছর আগে রেখে মাঝরাত্রে আমাদের বাড়ি কামলা তোফাজ্জল চাচার হাত ধরে পালিয়েছিল। সালমা বেগম আমার গর্ভধারিণী মা। এই লাইভ স্টোরিটা দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।